অর্থলুট ঠেকাতে নতুন অধ্যাদেশ জারি, ব্যাংক খাতে জবাবদিহি ও আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিতের আশা। ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, অভিযোগ বিএনপির। ভোটের সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন, নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী, সেনা সদরের ব্রিফিং। একাত্তরে গণহত্যায় ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলেছে ঢাকা, পাওনা $4.5 বিলিয়ন দাবি, ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে রোববার পর্যন্ত বৃষ্টি ও কালবৈশাখী, 32 জেলায় বজ্রপাতের সতর্কতা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। অর্থলুট ঠেকাতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশের মাধ্যমে ব্যাংকিং খাতের জবাবদিহি এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে মনে করে সরকার। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ পাশ হয়। এছাড়া সিভিল মামলার ভোগান্তি কমাতে কিছু উদ্যোগ নিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। এতে ব্যাংকিং খাত বিষয়ে 4টি অধ্যাদেশ পাশ করা হয়। বিগত সরকারের আমলে অর্থলুটের মতো ঘটনা ঠেকাতে চায় সরকার। এজন্য জারি করা হয়েছে ব্যাংকিং রেজুলেশন অধ্যাদেশ। এর ফলে ব্যাংকিং সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিষয়ে তদন্ত কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। পাশ করা হয়েছে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশও। এর ফলে সিটি কর্পোরেশন এলাকায় বিত্তহীনদের নিয়ে কাজ করতে পারবে ব্যাংকটি। এছাড়া বিচার বিভাগের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পরিবর্তন আনা হয়েছে বিচারিক কার্যক্রমে। জমি সংক্রান্ত মামলা যেন বিলম্বিত না হয় তা নিশ্চিত করতেই পরিবর্তন আনা হয়েছে বলে জানান উপদেষ্টা। সমন জারি করা যাবে ফোন বা SMS এর মাধ্যমেও। সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আমরা সমন জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টনে ইউরোপীয় ইউনিয়নের কনভেনশনে অনুস্বাক্ষর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশন থেকে সংস্কার বিষয়ে সংক্ষিপ্ত খসড়া পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, মূল প্রস্তাবনার সঙ্গে যার অনেক পার্থক্য রয়েছে বলে অভিযোগ বিএনপির। নেতারা জানিয়েছেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, সংস্কার প্রক্রিয়ায় সময় বেশি নিলে জন আকাঙ্ক্ষা স্তিমিত হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্থায়ী গণতন্ত্রের জন্য জাতীয় সনদ গঠনই তাদের লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র মেরামতে আসে সংস্কার প্রস্তাব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয় দফায় দফায় আলোচনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠকে ইতিবাচক সহযোগিতার জন্য বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে।
একই সময় বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, তার দল সংস্কারের বিপক্ষে নয়। ভালো চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ জানান, কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে তারা দ্বিমত। ধাপে ধাপে সব ইস্যুতে চলবে আলোচনা। স্প্রেডশিটগুলো দিয়ে ওনারা আসলে এটা বিভ্রান্ত করেছেন আমাদের সবাইকে, বলতে গেলে মিসলিড হয়েছে, এটা দেওয়া উচিত হয়নি। বিস্তারিত মতামত দিতে গিয়ে দেখা গেছে প্রায় 150-রও বেশি মতামত ছিল, তার মধ্যে আমরা প্রায় 89টা দফায় আমরা বিস্তারিত মতামত দিয়েছি। বাকিগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের একমত হওয়ার অথবা আমাদের মন্তব্য সহ একমত হওয়ার বিষয় ওখানে জানিয়েছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমস্ত বিষয়ে হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ। অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া জামায়াতে ইসলামী নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে ইউরোপ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এদিকে লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ বিষয়ে জামায়াতের আমির বলেন, এটি ছিল অনানুষ্ঠানিক, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি। ইউরোপের বিভিন্ন দেশ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে গুলশানের হোটেল ওয়েস্টিনে গণমাধ্যমের মুখোমুখি হন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সফরকালে দক্ষ জনশক্তি, জলবায়ু উন্নয়ন ও রোহিঙ্গা ইস্যুর সমাধান সহ নানা ইস্যুতে ইউরোপীয় অংশীজনদের সঙ্গে আলোচনা হয়েছে। জামাতের আমির বলেন, নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন সেটি গ্রহণযোগ্য। তিনি বলেন, দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। সংস্কারের প্রধান অংশীজন রাজনৈতিক দলগুলো। তারা সংস্কারের সহায়তা না করলে অনাকাঙ্ক্ষিত নির্বাচনের দায় দলগুলোকেই নিতে হবে। আমি এটা বলি নাই যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলা কারণে সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরও একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরও 1-2 মাস অপেক্ষা করতে পারবো। এদিকে লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জামাতের আমির বলেন, একজন অসুস্থ সহকর্মী হিসেবেই তাকে দেখতে গিয়েছিলেন তিনি। আমেরিকার রাজনীতিতে যে দ্বন্দ্ব, সেই তুলনায় বিএনপি জামাতের বিরোধ তেমন কিছুই নয় বলে দাবি তার। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। রাজনৈতিক মতপার্থক্যকে স্বাগত জানান জামাতের আমির, কিন্তু তা যেন মতবিরোধে রূপ না নেয় সেদিকে সজাগ থাকার আহ্বান তার। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ঋণের নামে ব্যাংক থেকে 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দুপুরে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার কথা নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ পারিবারিকভাবে বিত্তমান সাবেক এই মন্ত্রী গণমাধ্যমের সামনে প্রায়ই নিজের ক্লিন ইমেজ দেখাতেন। যদি 1 টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি মন্ত্রী থেকে রিজাইন দিব। তবে 2023 সালের অক্টোবরে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদনে উঠে আসে তার দুর্নীতির মাধ্যমে আয় করা অর্থ পাচারের তথ্য। দুদক বলছে 2020 সালে 3টি নামসর্বস্ব কোম্পানির মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন জাবেদ। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী, জনাব রুকমিলা জামান সাবেক চেয়ারম্যান ইউসিবিএল পিএলসি, জনাব মোহাম্মদ শাহ আলম সাবেক পরিচালক সহ 23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এদিকে পিরোজপুরে উন্নয়ন প্রকল্পের হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি মামলা করেছে দুদক। মোহাম্মদ আলী আক্তার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ খান, সাবেক প্রধান প্রকৌশলী এলজেডি, জনাব মোহাম্মদ আব্দুস সত্তার হাওলাদার, সাবেক নির্বাহী প্রকৌশলী এলজেডি পিরোজপুর এবং জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ২ সহ ২৭ জনের বিরুদ্ধে ৮টি পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদ দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন, তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কাজ করতে গিয়ে সেনাবাহিনী রাজনৈতিক চাপের সম্মুখীন হচ্ছে না। গত ২ মাসে দেশে শিল্পাঞ্চল এলাকায় ১৩৭টি, এর বাইরে বিভিন্ন এলাকায় ২৩২টি বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করেছে সেনাবাহিনী। গ্রেফতার করা হয়েছে ২৮২২ জনকে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সরকার যেভাবে আমাদেরকে বলবে নির্বাচন সংক্রান্ত আমরা সেই দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করব বলে আমি বিশ্বাস করি। ৭১-এ গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, বাংলাদেশের পাওনা টাকা ফেরত ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে সহযোগিতা চাওয়া হয়েছে। সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনায় সম্মত হয়েছে ইসলামাবাদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আরও জানান, পাকিস্তানের কাছ থেকে $4.5 বিলিয়ন দাবি করেছে বাংলাদেশ। এছাড়াও শিগগিরই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছে। বৈঠকে দুদেশের সম্পর্ক মজবুত করতে দ্রুত অনিষ্পত্তি ইস্যু সমাধানে তাগিদ দিয়েছে ঢাকা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। বঙ্গোপসাগরে লঘুচাপ ও পশ্চিমা বাতাসের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও 2 দিন। 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দেয়া হয়েছে। শুরু হয়েছে প্রাক বর্ষা মৌসুম। বুধ ও বৃহস্পতিবার মিলে 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়, আর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হচ্ছে মাঝারি বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের সাথে পশ্চিমা বাতাস মিলে সারা দেশের আকাশ মেঘে ছেয়ে আছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে, যা 20 এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। দিনাজপুরে 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, ঢাকাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 10 মিলিমিটার। এবং এপ্রিল মাসে সাধারণত বৃষ্টিপাতের যে ধরন, সেই ধরনটা হচ্ছে এরকম যে যেখানে বৃষ্টিপাত শুরু হবে সেখানে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সর্বোচ্চ এই সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়ে বৃষ্টিপাতটা ঝরে যায়। সময়টা কালবৈশাখী মৌসুমের। এরই মধ্যে গাজীপুর, হবিগঞ্জ, নরসিংদীতে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ 32 জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই ঝড়ের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের। যদি কোনো বজ্র মেঘের যদি আনাগোনা হয় বা কালো মেঘ যদি থাকে বা আমরা যদি বজ্রপাতের যদি শব্দ শুনতে পারি, তাহলে আমাদেরকে সবচেয়ে যেটা উপযোগী সেটা হচ্ছে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এবং আমরা যদি খোলা মাঠে থাকি, আমাদের চেষ্টা করতে হবে সেটা খোলা মাঠ থেকে দ্রুত একটা নিরাপদ ছাউনির ভিতরে চলে যেতে এবং কোনোভাবেই উঁচু কোনো গাছের নিচে কিংবা জলাশয়ে আশ্রয় না নিতে। আগামী 20 এপ্রিলের পর তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা কয়েকদিন গরমের পর স্বস্তি দিয়েছে ঝড় বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সারা দেশেই টানা কয়েকদিন ধরে ছিল তীব্র গরম, তবে বুধবার দুপুরের দিকে শুরু হয় বৃষ্টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়। ফেনীতে বেলা 12:30 থেকে বজ্রপাত, দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে। এ সময় বৃষ্টির সাথে শিলাও পড়তে থাকে। বাতাসের গতিবেগ বেড়ে যাওয়া ছাড়াও অনেক স্থানে হয় বজ্রপাত। দীর্ঘদিন গরম এবং উত্তাপের ফলে তার পরবর্তী বৃষ্টি হচ্ছে, সবার কাছে জনমনে স্বস্তি আসছে। এটা আসলে বৈশাখী ঝড়, মূলত বৈশাখ মাসের এই ঝড়টা হয়, সব সময় হয়। মেহেরপুরেও আধা ঘন্টা ধরে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। বোরো আবাদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ বলছেন চাষিরা। এদিকে নোয়াখালীর বিভিন্ন স্থানেও ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেখানে 24 ঘন্টায় 13 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ করে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে। ফসলের যখন ফসল কাটছে কিছু ফসল এরকম নষ্ট হয়েছে। এছাড়া গাজীপুরেও সকাল থেকে মাঝারি বৃষ্টি হয়। বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দানা চৌরাস্তা, বাসন সড়ক, ভোগড়া, মোরগখাল, ইটাহাটা সহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা হয়। ফলে যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া লক্ষ্মীপুরেও বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তদন্ত শেষে শিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া চান্দহর গ্রামের বাড়িটি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এদিকে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার 8 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। তদন্ত শেষে মানবেন্দ্র ঘোষের বাড়ি নির্মাণের কাজ শুরুর কথা জানান জেলা প্রশাসক। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানিয়েছেন, আগুন দেওয়ার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়। চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে। ঘটনাটির যেন রাজনীতিকরণ না হয় সেই দাবি জানিয়েছেন মানবেন্দ্র ঘোষ। এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়। আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন একটু বড় করে দেখা হয়। পয়লা বৈশাখে চারুকলার আনন্দ শোভাযাত্রায় মোটিভ তৈরি করেছিলেন মানবেন্দ্র ঘোষ। তিনি কেবল বাঘের মোটিভ তৈরি করেছেন, স্বৈরাচার বা অন্য কোনো মোটিভ তৈরি করেননি। তবে স্বৈরাচারের মোটিভ তৈরির গুজব থেকে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটতে পারে বলে ধারণা মানবেন্দ্রর পরিবারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে বৃষ্টির কারণে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। দিনের শুরুতে টাইগাররা প্রস্তুতি নিতে পারলেও অতিথিরা পর্যাপ্ত সুযোগ পায়নি। আবহাওয়ার পূর্বাভাসে সিলেট টেস্টের 5 দিনেই রয়েছে বৃষ্টির শঙ্কা। এদিকে জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিংয়ে উন্নতি আনার সুযোগ দেখছেন মুমিনুল হক। সকাল থেকেই বৃষ্টি শঙ্কা, মুষলধারে বৃষ্টি হয়েছেও কয়েকবার, যাতে বাধাগ্রস্ত টাইগারদের অনুশীলন। সিলেটে নির্ধারিত সময়ে মাঠে আসে টিম বাস। তানজিম নাহিদদের জিম সেশনের পর খানিক বিরতি। আকাশ পরিষ্কার হওয়ার পর ইনডোরে স্ট্রেচিং আর ফুটবল খেলে প্রস্তুতির আনুষ্ঠানিকতা শুরু। পরে নাথান কেলির অধীনে হয় ফিটনেসের কাজ। ব্যাটিংয়ে দক্ষতা বাড়াতে শান্ত মুশফিকরা লম্বা সময় নেটে কাটিয়েছেন। সম্প্রতি বোলিং ইউনিট বেশ সফল। মূল চিন্তা ব্যাটিং নিয়ে। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটারদের রানে ফেরার সুযোগ। আত্মবিশ্বাস বাড়াতে প্রয়োজন বড় ইনিংস। উন্নতি অনেক জায়গায় করতে হবে। উন্নতির আসলে আপনার এখন আমার কাছে মানে টেস্ট ক্রিকেটে পেস বোলিং ডিপার্টমেন্টের ছিল, তা আল্লাহর মতো এটা একটু ইমপ্রুভ হচ্ছে। তো আমাদের যে ব্যাটসম্যান হিসেবে স্কিল ওয়াইজ, মেন্টাল স্কিল ওয়াইজ, আপনার ফিটনেস আরও মেন্টাল স্কিল আর স্কিল ওয়াইজ আরও অনেক ইমপ্রুভ করতে। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে এবছর টেস্ট মিশন শুরু বাংলাদেশের। জুনে শ্রীলঙ্কা ও বছরের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে 2টি করে টেস্ট। এই ফরম্যাটের স্পেশালিস্ট মুমিনুল শুধু একক নয়, দলীয় উন্নতি চান। টেস্ট হয়তো 10-12টা হবে সার্কেলে। তো এই বছর চেষ্টা করবো যে নেক্সট ইয়ার হচ্ছে যে আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, কোন জায়গায় যে নিজের হোক, টিমের জন্য কোন জায়গায় আরও ইম্প্যাক্ট পারফরমেন্স করা যায়। এটাই। সিলেটে বাংলাদেশ দল প্রস্তুতি নিতে পারলেও বৃষ্টি বাধায় জিম্বাবুয়ের অনুশীলন হয়নি জুৎসই। আবহাওয়া পূর্বাভাসে সিলেট টেস্টের 5 দিনেই বৃষ্টি শঙ্কা আছে। প্রথম ও পঞ্চম দিনে খেলা পণ্ড হতে পারে। মুহাম্মদ নাজিম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাতার সফরের সঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার। আর্থনা সম্মেলনে যোগ দিতে 21 এপ্রিল 4 দিনে সফরে যাচ্ছেন তিনি। এবারে প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফর সঙ্গীর তালিকায় থাকছেন নারী অ্যাথলিটদের একটি দল। ইতিহাসের অংশ হলেন জাতীয় দলের দুই ফুটবলার অধিনায়ক আফিদা খন্দকার ও শাহেদ আক্তার রিপা। বাকি দুজন ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বাংলাদেশের এই নারী ক্রীড়াবিদদের সফরের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। সফরকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সফরের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত দেশের তারকা অ্যাথলিটরা। ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেত্রী মেঘনা আলমকে। তার সহযোগী দেওয়ান সমীরকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এই আদেশ দেন। এর আগে 12 এপ্রিল বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে প্রতারণায় ভাটারা থানাতেও মামলাতে 5 দিনের রিমান্ড হয় সমীরের। এর আগে নিজ বাসা থেকে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটক আদেশ দেয় আদালত। পাঠানো হয় কাশিমপুর কারাগারে। এই ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটক আদেশ কেন অবৈধ নয় জানতে রোববার রুল দেয় হাইকোর্ট। সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায়, সেই জন্য তাকে আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদালতে প্রেরণ করেন। আর সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। দেশে তৈরি পোশাক রপ্তানি 2026 সালে $50 বিলিয়ন ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এই প্রক্ষেপণ করা হয়েছে। তবে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে রপ্তানির এই লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি রোডম্যাপ ফর ইনভেস্টমেন্ট পলিসি রিফর্মস অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। এই প্রতিবেদনে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের তথ্যসূত্রের ভিত্তিতে 2026 সালে তৈরি পোশাক রপ্তানি $51 বিলিয়ন উন্নীত হতে পারে বলে প্রক্ষেপণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে ক্রয় ও অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। আগামী 19 এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি জানান, IMF সহ উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে দেশের বাজেট সহায়তা নিয়ে আলোচনা হবে। বিশ্বব্যাংকের সঙ্গে হতে পারে 2টি চুক্তি। মার্কিন অর্থ বিভাগের সঙ্গে রূপপুর প্রজেক্ট নিয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যতটুকু সম্ভব দ্বিপাক্ষিক সহ বিভিন্ন খাতের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করে সহযোগিতা চাওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে। জিএসপি সুবিধা নিয়ে আলোচনা হবে। এদিকে শ্রম আইন সহ যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ আছে তা সরকার পূরণ করার চেষ্টা করছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। কতগুলো প্রজেক্ট ওরিয়েন্টেড আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, এডিবি আছে, IMF আছে, অপেক ফান্ড আছে, সেগুলো নিয়ে আলাপ করব। 2-1টা চুক্তি হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, 2টা চুক্তি অপেক ফান্ডের সাথে হতে পারে। অতএব এগুলো হলো অর্থায়নের ব্যাপার। এই ছিল রাত 9টার বিরতিহীন সংবাদে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।